ওং শ্রী সাইনাথায় নমঃ। অধ্যায় 46। এই অধ্যায় লেখক বাবার গয়াযাত্রা, দুটি ছাগলের পূর্বজন্মের কাহিনী এই নিয়ে আলোচনা করেছেন। এই অধ্যায়ে সামার কাশী, প্রয়াগ ও গয়াযাত্রার বিবরণ দেয়া হয়েছে। বাবা ছবিরূপে কেমন করে সেখানে এদের আগেই পৌঁছেছিলেন সে কথা বলা হয়েছে এবং দুটি ছাগলের গত জন্মের ইতিহাসের বিষয়ে লেখা হয়েছে। প্রস্তাবনা। হে সাই, আপনার শ্রীচরণ ধন্য এবং তার স্মৃতি কত আনন্দদায়ক। আপনার ভবভয় বিনাশকারী স্বরূপও ধন্য, যার প্রভাবে কর্মবন্ধন ছিন্নভিন্ন হয়ে যায়। যদিও এখন আর আমরা আপনার সগুণ স্বরূপের দর্শন পাই না, তবুও আপনি আপনার শ্রীচরণের শ্রদ্ধাশীল ভক্তদের প্রত্যক্ষ অনুভূতি দেন। আপনি এক অজ্ঞাত আকর্ষণ শক্তি দিয়ে কাছের বা দূরের ভক্তদের নিজের কাছে টেনে তাদের এক স্নেহময়ী মায়ের মতো জড়িয়ে ধরেন। হে সাই, ভক্তরা জানে না যে আপনার বাসস্থান কোথায়, কিন্তু আপনি এমন কৌশলে তাদের প্রেরণা দেন যে মনে হয় যেন আপনার অভয় হস্ত ওদের মাথার ওপর সর্বদাই রয়েছে। এইটি আপনারই কৃপাদৃষ্টির পরিণাম যে ওরা এক অজ্ঞাত সাহায্য সর্বদাই পায়। অহংকারের বশবর্তী হয়ে মহাবিদ্বান ও চতুর পুরুষও এই ভবসাগরের পাঁকে তলিয়ে যায়। কিন্তু হে সাই, আপনি কেবল নিজের শক্তির সাহায্যে অসহায় ও সরল ভক্তদের এই পাঁক থেকে বার করে তাদের রক্ষা করেন। পর্দার আড়ালে থেকে আপনি সব খেলা খেলছেন, তবুও এমন অভিনয় করেন যেন সেগুলির সাথে আপনার কোনো সম্পর্ক নেই। কেউই আপনার সম্পূর্ণ জীবনগাথা জানতে পারেনি। সেজন্য আমাদের পক্ষে সবচেয়ে ভালো পথ হচ্ছে অনন্যভাবে আপনার শ্রীচরণে সমর্পিত হয়ে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র আপনারই নাম স্মরণ করা। আপনি নিষ্কাম ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করে তাদের পরমানন্দ দেন। আপনার মধুর নামের উচ্চারণেই ভক্তদের মধ্যে রাজসিক ও তামসিক গুণ হ্রাস হয়ে সাত্ত্বিক ও ধার্মিক গুণের বিকাশ হয়। তার সাথে সাথেই ওরা ধীরে ধীরে বিবেক, বৈরাগ্য ও জ্ঞান লাভ করে। তখন আত্মস্থিত হয়ে গুরুর সাথে অভিন্নতা প্রাপ্ত হয় এবং এরই আরেক অর্থ হচ্ছে গুরুর প্রতি অনন্যভাবে শরণাগত হওয়া। এর নিশ্চিত প্রমাণ শুধু এটাই যে তখন আমাদের মন স্থির এবং শান্ত হয়। এই শরণাগতি, ভক্তি ও জ্ঞানের মাহাত্ম্য অদ্বিতীয়। এর ফলেই ক্রমে ক্রমে আসে শান্তি, বৈরাগ্য, যশ ও মুক্তি। যদি বাবা তাঁর ভক্তদের ওপর অনুগ্রহ করেন, তাহলে তিনি সর্বদা তাদের কাছেই থাকেন। তার ভক্তরা যেখানেই যাক না কেন, তিনি কোনো না কোনো রূপে আগে থেকেই সেখানে পৌঁছে যেতেন। নিচের ঘটনাটি তারই উদাহরণ। গয়াযাত্রা। বাবার সঙ্গে পরিচয় হওয়ার কয়েক বছর পর কাকা সাহেব দীক্ষিত নিজের জ্যেষ্ঠ পুত্র বাপুর নাগপুরে উপনয়ন সংস্কার করাবেন স্থির করেন। প্রায় সেই সময়ই নানা সাহেব চাঁদরকরও নিজের জ্যেষ্ঠ পুত্রের বিবাহ অনুষ্ঠানের দিন স্থির করেন। দীক্ষিত ও চাঁদরকর দুজনেই শিরডি এসে বাবাকে আন্তরিকভাবে নিমন্ত্রণ করেন। বাবা তাঁর প্রতিনিধি শ্যামাকে নিয়ে যেতে বলেন, কিন্তু যখন ওরা বাবাকেই স্বয়ং উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন, তখন তিনি উত্তর দেন, বেনারস ও প্রয়াগ পেরিয়ে যাওয়ার পর আমি শ্যামার আগেই পৌঁছে যাব। পাঠকগণ, এই শব্দগুলি একটু মনে রাখবেন, কারণ এইগুলি বাবার সর্বজ্ঞতা বোঝাবে। বাবার অনুমতি নিয়ে শ্যামা এই উৎসবগুলিতে যোগদান দিতে প্রথমে নাগপুর, গোয়ালিয়র এবং তারপর কাশী, প্রয়াগ ও গয়া যাওয়া স্থির করেন। আপ্পাকোতে শ্যামার সঙ্গে যাওয়া ঠিক করেন। প্রথমে ওরা নাগপুরে পৌঁছন। সেখানে কাকা সাহেব দীক্ষিত শ্যামাকে হাত খরচের জন্য 200 টাকা দেন। সেখান থেকে দুজনে গোয়ালিয়র যান। ওখানে নানা সাহেব চাঁদরকর 100 টাকা ও তাঁর এক আত্মীয় শ্রী জাঠর 100 টাকা শ্যামাকে দেন। এরপর ওরা কাশী পৌঁছন। সেখানে জাঠরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে এবং অযোধ্যাতে শ্রী রাম মন্দিরে ওদের সুন্দর আদর আপ্যায়ন করেন শ্রী জাঠরের ম্যানেজার। শ্যামা ও কোতে অযোধ্যাতে 21 দিন এবং কাশীতে অর্থাৎ বেনারসে 2 মাস থেকে গয়ার জন্য রওনা হন। গয়াতে নাকি খুব প্লেগ হচ্ছে, এই খবর ট্রেনে পেয়ে এদের একটু চিন্তা হয়। তবুও রাত্রিরে
গয়া স্টেশনে নেবে ওরা একটা ধর্মশালায় গিয়ে ওঠেন। সকালবেলা গয়ার পূজারি বা পান্ডা যে যাত্রীদের থাকার ও খাবার ব্যবস্থা করত, ওদের কাছে এসে বলে সব যাত্রীরা চলে গেছে, তাই আপনারাও এবার তাড়াতাড়ি করুন। শামা তখন ওকে জিজ্ঞাসা করেন, এখানে কি প্লেগ ছড়িয়েছে? তাতে পান্ডা উত্তর দেয়, না, আপনারা নির্বিঘ্নে আমার বাড়িতে এসে আসল পরিস্থিতিটা দেখতে পারেন। এরপর ওরা ওর বাড়ি যান। বাড়ি তো নয়, এক বিশাল ভবন। সেখানে যাত্রীদের বিশ্রাম করার জায়গা ছিল। শামাকে সেখানে থাকতে দেওয়া হয়। থাকার জায়গার সুবন্দোবস্ত দেখে শামার খুব ভাল লাগে, কিন্তু বাড়ির সামনে এবং ঠিক মাঝখানে বাবার এক বড় প্রতিকৃতি দেখে শামা আনন্দে ও আবেগে আত্মহারা হয়ে যান। বাবার শব্দগুলি মনে পড়ে যায়, আমি কাশী ও প্রয়াগ পেরিয়ে যাওয়ার পর শামার আগেই পৌঁছে যাব। শামার চোখ থেকে জল পড়তে থাকে। ভাবাবেগে রোমাঞ্চিত হয়ে গলা রুদ্ধ হলো। কাঁদতে কাঁদতে ওর মুখ থেকে কোনো কথা বেরোয় না। শামার এইরূপ অবস্থা দেখে পান্ডা ভাবে মনে হয় প্লেগের ভয়ে কাঁদছে। কিন্তু শামা ওর কল্পনার বিপরীতই প্রশ্ন করে বসেন, বাবার এই ছবিটি তুমি কোথায় পেলে? তখন সে উত্তর দেয়, আমার মনমাডে ও পুন্তাম্বেতে 200-300 দালাল কাজ করে গয়া যাত্রীদের সুখ সুবিধা দেখার জন্য। তাদের কাছেই শিরডি সাই মহারাজের খ্যাতির কথা শুনতে পাই। প্রায় 12 বছর আগে আমি শিরডি গিয়ে বাবার দর্শন করি এবং ওখানেই শামার বাড়িতে টাঙানো এই ছবিটি আমায় আকর্ষিত করে। তখন বাবার নির্দেশ অনুযায়ী শামা আমায় যে ছবিটা উপহার দেন, এটি সেই ছবি। শামার তখন সব কথা মনে পড়ে। গয়ার পান্ডা যখন জানতে পারলেন যে ইনি সেই শামা যিনি তাকে এই চিত্রটি দিয়ে অনুগৃহীত করেছিলেন এবং আজ তার বাড়িতে অতিথি হয়ে এসেছেন, তখন ওর আনন্দের সীমা রইল না। দুজনেই এই সাক্ষাতে উল্লসিত হয়ে ওঠেন। এরপর সে শামাকে রাজকীয় অভ্যর্থনা জানালো। সে ছিল এক ধনী লোক। নিজে পালকিতে চড়ে ও শামাকে হাতির পিঠে চড়িয়ে শহর ভ্রমণ করায় এবং সব রকমভাবে শামার সুখ সুবিধের খেয়াল রাখে। গল্পটির মূল তত্ত্ব এই যে বাবার কথা সর্বদাই সত্য হতো। তার নিজের ভক্তদের প্রতি তো স্নেহ ছিলই, তাছাড়া তিনি সব প্রাণীদেরই এইরূপ ভালোবাসতেন এবং তাদের নিজেরই স্বরূপ মনে করতেন। নিচের গল্পটিতে এই কথারই আভাস পাওয়া যাবে। 2টি ছাগল। একবার লেন্ডিবাগান থেকে ফেরার সময় বাবা এক পাল ছাগল দেখতে পান। তাদের মধ্যে 2টি ছাগলের দিকে তাঁর দৃষ্টি আকৃষ্ট হয়। বাবা গিয়ে তাদের ওপর হাত বোলান এবং 32 টাকায় 2টিকে কিনে নেন। বাবার এই বিচিত্র ব্যবহার দেখে ভক্তরা খুব অবাক হয়। ওদের মনে হয় এই লেনদেনে বাবা ঠকে গেছেন, কারণ একটা ছাগলের দাম সেই সময় 3-4 টাকার বেশি ছিল না। ওই 2টি ছাগল 8 টাকায় সহজেই পাওয়া যেতে পারত। বাবাকে তাই এ ব্যাপারে খানিক কথা শুনতে হলো, কিন্তু বাবা শান্ত হয়ে বসে রইলেন। এবার শামা ও তাতোয়া ছাগল কেনার কারণ জিজ্ঞাসা করায় বাবা উত্তর দেন, আমার কোনো ঘর সংসার বা স্ত্রী পুত্র তো নেই যাদের জন্য টাকা জমিয়ে রাখতে হবে। তারপর তিনি 4 সের ডাল কিনে ছাগল 2টিকে খাওয়ান। খাওয়ানো দাওয়ানো শেষ হলে তিনি ছাগল 2টিকে তাদের মালিকের কাছে ফিরিয়ে দেন। এরপর তাদের পূর্বজন্মের কাহিনী বলেন। শামা, তাতোয়া, তোমরা ভাবছো আমি ঠকে গেছি, কিন্তু তা নয়। এদের কাহিনী শোনো। গত জন্মে এরা সহোদর ভাই ছিল এবং প্রথমে এদের মধ্যে পরস্পর খুব ভাব ভালোবাসা ছিল, কিন্তু পরে একজন অন্যজনের কট্টর শত্রু হয়ে দাঁড়ায়। বড় ভাই অলস প্রকৃতির ছিল, তো ছোট ভাই ছিল খুবই পরিশ্রমী এবং যথেষ্ট ধন উপার্জন করেছিল। তাই বড় ভাই ছোট ভাইকে হিংসে করত এবং তাকে মেরে তার ধন সম্পত্তি আত্মসাৎ করা স্থির করে। ওরা নিজেদের সম্বন্ধের কথা ভুলে বিশ্রীভাবে লড়াই ঝগড়া করত। বড় ভাই অনেক চেষ্টা করে, কিন্তু ছোট ভাইকে মারতে পারে না। শেষে একদিন ছোট ভাইয়ের মাথায় লাঠি দিয়ে মারে। তখন ছোট ভাইও কুড়ুল দিয়ে বড় ভাইয়ের মাথা ফাটালো। দুজনেরই তৎক্ষণাৎ মৃত্যু হলো। তারপর নিজেদের কর্ম অনুসারে ওরা ছাগল হয়ে জন্মায়। ওরা যখন আমার পাশ দিয়ে যাচ্ছিল, তখন আমার ওদের পূর্ব ইতিহাস মনে পড়ায় দয়া হয়। তাই ওদের কিছু খাইয়ে দাইয়ে একটু আনন্দ দিতে ইচ্ছে হয়। কিছু টাকা তাই খরচ হয়ে গেল। আর তোমরা সেজন্য আমায় বকছো? তোমাদের এই লেনদেন ভালো লাগলো না বলে আমি ওদের মেষপালককে ফেরত দিয়ে দিলাম। ওং শ্রী সাইনাথার্পণমস্তু, শুভম ভবতু। অধ্যায় 46 এখানেই শেষ করছি।